ঘন্টা তিনেক আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ, বাকি ৪৯ জন কারা। এটা তো ফার্স্ট উইকেটে গুলিবিদ্ধ, বাকি ৪৯ জন আর কারা, সেটা আমি বলেছিলাম। কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে, যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন যেখানে উনি বলেছিলেন যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে। সে বিষয়ে ভিডিও করেছিলাম। সকালবেলা আবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো। আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি সামনে এসেছি, আপনাদেরকে বলার জন্য, যেটা আপনারা তো ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো কিছুটা আঁচ করতে পারছেন যে আমি হেডলাইন লিখেছি যে হাদি গুলিবিদ্ধ, ঘাতক মির্জা আব্বাস না আসিফ। আসলে কে? দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস, কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন, এটা কি একটু চিন্তা করে দেখবেন। দেখেন, আপনাদেরকে বেশি সময় নিব না, আমি একটু বলি। ঢাকা ৮, এই ঢাকা ৮-এ মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী, হেভিওয়েট পদপ্রার্থী, ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এইসব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই। এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন, ডক্টর হেলাল উদ্দিন, যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। একটু খেয়াল করে দেখেন। এবং সারা ঢাকা ৮-এর এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডক্টর হেলাল উদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই। তো হঠাৎ করে ৩ দিন যাবত ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল। এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লেয়ার দিল ওখানে সাদিক কাইম জামাতের প্রার্থী। তাহলে এখন দেখেন, সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত, আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত, একটু দুয়ে ডটগুলো মিলান। মির্জা আব্বাস ঢাকার শহরে এমনিই পরিচিত। আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে, মানে যে গণসংযোগ, ঢাকা ৮-এর যে গণসংযোগ করতে গেছিল হাদির সাথে তার পিআর টিমের সদস্য ছিল এবং বিভিন্ন ভিডিওগুলো, এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি, যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই ২ জন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল, আশপাশে ছিল। তার মানে ভাই, এই যে হাদি যখন গণসংযোগে গেছে, তাহলে এই ২ জন তার পিআর টিমেরই সদস্য। কারণ এই ২ জন যদি তার পরিচিত না হইতো, তাদের নিজেদের লোক না হইতো, আগে থেকে পরিচিতি না থাকতো, তাহলে এই ২ জন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এটা ওনারা সন্দেহ করেন নাই কেন, বা তখন ওনারা চার্জ করেন নাই কেন? কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে, তোরা কারা, আসো বাবা, মায়েরি হেলমেট ছিল কিনা তাও জানি না, নাকি হেলমেট বিহীন ছিল কে জানে। ওই ২ জনই নাকি গুলি করছে মোটরসাইকেল থেকে, তার মানে পিআর টিমের সদস্যই গুলি করছে। এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন মির্জা আব্বাস, কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়, এটা একটা কারণ আছে। দেখেন, এই হাদিস তার পিআর টিমের সদস্য এবং আরো বেশ কিছু ছোট রাজনৈতিক দল যারা আছে, তারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ওই যে আপনার একটা আছে দান্তাল, কি জানি নাম ওইটার, মাহফুজ, এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল, যে তারা কিভাবে দুর্নীতি করছে, তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে। এগুলো কিন্তু কারা বলতেছিল? হাদি, সাউয়া হাদি আর কি, এরাই বলতেছিল। তো এইটার উপরে ব্যাপক বলতেছিল। তো হঠাৎ করে গতকালকে ওনারা, মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, নির্বাচন ঘোষণার পরে, তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন। এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিশাল শোডাউন বের হয়েছে। এইদিকে বিশাল শোডাউন, ওইদিকে হাদি ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে। তো সন্দেহের দিকটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কি পড়ে না? একটা কথা দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিল কি, যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। ৫ই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ হাসিনাকে যদি দেশ থেকে বাধ্য করা না যেত, তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করত। এবং সে নিজেই বলেছিল তারা ৮,৫০০ না জানি ১৮,০০০ লোককে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে
দুইটা অস্ত্রের লাইসেন্সও ছিল। উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে, বিমান হাইজ্যাকের জন্য সম্ভবত, জানি না। তাহলে ওনার কাছে অস্ত্র আছে, ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত 8,000 সৈনিক আছে, আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে। এটা ওনাদের কথা, আমার কথা না, বা আপনার কথা না, সব তো ওনাদের কাছে আছে। তা হইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নয়? একটা কি প্রশ্ন করবেন? কারণ হাদি মরলে লাভ কার? হাদি মরলে লাভ হয়েছে দুইজনের, সাদেক কাইয়ুম ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুইজনের 2 আসন কনফার্ম। কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে? মির্জা আব্বাসের দিকে। সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদেক কাইয়ুম, তিনি ঢাকা ইউনিভার্সিটি, তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেশটা ভাই বিশাল। সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন, 2-2 4 মিলান। হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইয়ুমের নির্বাচন ঘোষণা দেওয়া, সেই জায়গায় যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল, ওনাকে বাদ দিয়ে সাদিক কাইয়ুমরা আনানো। আবার ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ আনন্দ মিছিল, আর ওইদিকে হাদির পিআর টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন। একটু মিলান, যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা, অনুরোধ এটুকু ভেবে দেখেন। তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে, রাত পোহাতে পোহাতে আরো কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে। ইনকালাব মঞ্চ নামে মৌলবাদী চক্রের যেই ছেলেটি সভ্যতাকে লঙ্ঘন করে অসভ্যের মতো মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি যেসব বিষোদ্গার করত, তিনি ভোটে দাঁড়িয়েছেন 8 আসন ঢাকার মির্জা আব্বাসের সাথে। সেখানে আমরা শুনেছি জামায়াতে ইসলামও তার বড় এক ছাত্র নেতাকে প্রার্থী করতে চায়। তো এই ত্রিমুখী লড়াই যেখানে হওয়ার কথা, মাত্র তফসিল ঘোষণার একদিন পরেই সেখানে খুনোখুনি শুরু হয়ে গেছে। এই খুনোখুনিতে আজকে গুলি করা হয়েছে হাদিকে, হাদির কানের গোড়াতে এই গুলিটি লেগেছে। আমরা খবর পেয়েছি গুলিটি এখনো তার ব্রেইনের ভিতরে রয়ে গেছে, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অথবা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাঁচবে কি মরবে আল্লাহ জানে, আমরা জানি না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে গুলিবর্ষণের ঘটনা প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের মতো জায়গায়, তাও কোথায়? সচিবালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারও কম সময়। বিজয়নগর মানে তো হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। এ পাশ দিয়ে গেলে হাইকোর্ট, আর এ পাশ দিয়ে গেলে পল্টন, একটু পিছনে গেলে বিএনপির অফিস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার প্রাণ কেন্দ্রে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয়। এই যে গুলি করার ঘটনা, পুলিশ কোথায় ছিল? আর্মি তো ডিপ্লয় আছে, আর্মিরা কোথায় ছিল? র্যাব কোথায় ছিল? কেউই কি দেখেনি? সিসিটিভিতে কি ধরা পড়েনি? এত কিছুর পরও, এত কিছু থাকতেও দিনে দুপুরে ঢাকা শহরের মতো জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে। এই যে ঘটনা, এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি বলে দিচ্ছে সারা বাংলাদেশে যত নির্বাচনী প্রার্থী আছে কারো জীবনে এখন আর নিরাপদ নয়। এই নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে সমাজে যেখানে আইন নেই, শাসন নেই, সুপ্রিম কোর্টের জাস্টিস যদি অর্ডার না দেয় তাদেরকে হত্যা করার হুমকি যেখানে দেওয়া হচ্ছে, যেখানে জোর করে সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নামিয়ে ফেলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, অবৈধভাবে প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে বিতায়নের চেষ্টা হচ্ছে, সেই রকম একটা অবস্থায় ডক্টর ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যারা এই বাংলাদেশ শব্দটির সাথে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশটিকে জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়া বাংলাদেশে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা ডাইরেক্টলি করা হয়নি, ইনডাইরেক্টলি করা হয়েছে। আওয়ামী লীগের একটি সংগঠন রয়েছে ছাত্র লীগ। 1949 সালে ছাত্রলীগের জন্ম, আওয়ামী লীগের জন্ম। তারও 1 বছর আগে 1948 সালে ছাত্রলীগের জন্ম। মানে আওয়ামী লীগ জন্মের আগেই বঙ্গবন্ধু ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন আওয়ামী ছাত্রলীগ। তার পরবর্তীতে
আওয়ামী লীগ গঠিত হলো। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে জীবন দেওয়া মানুষরা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ছাত্রলীগের। 10,000-এরও অধিক মুক্তিযোদ্ধা এই শহীদ হয়েছেন, ছাত্রলীগের নেতা শহীদ হয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। সেই ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। এই ব্যান করার পিছনে এই হাদিরাই কাজ করেছে। এই হাদিরাই যমুনার সামনে গিয়ে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে বলে মানে শোরগোল তুলেছে, যদিও ডক্টর ইউনূসের মানে প্রেসক্রিপশনে তারা করেছে। এখন এই সমাজটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, মিথ্যা, গুজব, স্বাধীনতা বিরোধী কথাবার্তা, সন্ত্রাস, জেলখানা লুট, অস্ত্রাগার লুট, পুলিশ স্টেশন লুট, পুলিশ হত্যা, আওয়ামী লীগের কর্মী হত্যা করতে করতে সমাজের ডিজাইনটা এখন বদলে গেছে। এই সমাজে আইন, বিচার, শাসন কোনো কিছুই এখন কাজ করছে না। অর্থনীতি দশ নামতে নামতে কোথায় নেমেছে? অর্থনীতি অর্ধেক কলাপস করেছে, আর অর্ধেক যদি কলাপস করে তাহলে দুর্ভিক্ষ শুরু হবে। তো এইরকম অবস্থায় হাদিদের জীবনে যেখানে বিপন্ন, সেখানে অন্য মানুষরা যারা লাইমলাইটে নাই, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম পঞ্চগড়, নীলফামারী, বুরুঙ্গামারী, কক্সবাজার, রামু, কুমিল্লা, বান্দরবন, এইরকম যে প্রত্যন্ত যে অঞ্চল, সেই সব অঞ্চলে যারা ভোট দেবে অথবা যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের জীবনের নিরাপত্তাটি আজকে কোথায়? তাহলে আগামী যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? এই প্রতিদ্বন্দ্বিতাটি এখন দেখা যাচ্ছে যাদের হাতে অস্ত্র আছে, সন্ত্রাস আছে, ধর্মীয় মৌলবাদী আছে, ধর্মীয় জঙ্গিরা আছে, তারাই কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সাপ্রেস করবে, সমাজকে ধর্ষণ করবে, শিশুদেরকে বলাৎকার করবে, করে তারা এই ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করবে। এই হত্যার সাথে আপনি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন কারা জড়িত। মির্জা আব্বাস এই লোককে কেয়ারও করে না। মির্জা আব্বাসের বাইরে আরো একটি বিশেষ শক্তি এখানে তাদের একজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী দিতে চায়। সেই প্রতিনিধি তার পথটি ক্লিয়ার করার জন্য যদি এইরকম কর্মকাণ্ড করে থাকে, বিচিত্র হওয়ার কিছু নেই। অন্যদিকে সমাজের যে বাস্তব অবস্থা, সমাজের যে চেহারা আজকে যেটা, এই চেহারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে। এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাটপাতদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আফসারির মতো বাটপাতদের গণ্ড মূর্খদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে হামজাদের মতো গণ্ড মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ। এই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিচের দিকে যাবে, সমাজ ভেঙে পড়বে, সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে। এবং সেই দিকেই ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমেরিকার যে পারপাস ছিল, আমেরিকার পারপাস হচ্ছে বাংলাদেশকে অশান্ত করে আমেরিকান বাহিনী ঢুকিয়ে চট্টগ্রামে একটি নেভাল বেস করবে, অথবা কক্সবাজারে বা তারও দূরে একটি সমুদ্রে একটি সত্য নৌবহর নিয়ে এসে আমেরিকা এখানে পাহারা দিবে। তার যে কায়েমি স্বার্থ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত, পাকিস্তান, চায়না, মিয়ানমার, জাপান, চীন, এই অঞ্চলকে তারা কন্ট্রোল করার মেকানিজম সেট আপ করবে। আর এই সেট আপের জন্য তাদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের অংশ হিসাবেই এই হাদিরা আসছে, এই সাদেক কাইমরা আসছে, এই নাহিদরা আসছে, এই কালাফাঁড়ারা আসছে। এই কালাফাঁড়ারা আয়সা এই দেশটাকে, এই সমাজটাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এখানে স্কুলের মাস্টার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কারো জীবনে এখন আর নিরাপত্তার ভিতরে নেই। আপনারা দুদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ছেলেরা একজন বিশ্ববিদ্যালয়ের টিচারকে কিভাবে অপদস্থ করেছে। একদিকে তারা অপদস্থ করছে, আরেকদিকে তাদের পন্থী শিক্ষকেরা হাততালি দিচ্ছে, বলছে তিনি তো আওয়ামী লীগ করতেন বা তিনি তো আমাদের দলের না। আবার যখন তারা করবে তখন এরা হাততালি দিবে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই দিকেই নিয়ে যাচ্ছে ইউনূস। তিনি বলছিলেন না মেটিকুলাস ডিজাইনে তিনি রিসেট বাটন সেট করবেন। সেই রিসেট বাটনটা হচ্ছে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়, আর আমরা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। উল্টো রথে হেঁটে
এই বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই হাদিরা যেই সন্ত্রাস, যেই নৈরাজ্য, যে মব এই বাংলাদেশে নিয়ে এসছে, এখন এই হাদিদেরকে খাওয়া শুরু করছে। হাদি তো শুরু, শেষ কে? হাদিকে দিয়ে যেটা শুরু হয়েছে, শেষ কার কাছে গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। আমরা চাই না মানুষের জীবন যাক, আমরা চাই এই সমাজ, এই রাষ্ট্র সুন্দরের দিকে যাক। ডক্টর ইউনূসকে বুঝতে হবে এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই সংস্কৃতির সাথে, এই বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি কোনো গোপন বিষয় নয়, এটি ওতপ্রোতভাবে জড়িত। আজকে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা হচ্ছে, এই নির্বাচনটি দেশে বিদেশে সমাজের কোনো অংশের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই সমাজ এই নির্বাচন নিয়ে সামনের দিকে এগুতেও পারবে না। যদি এগুতে হয়, সকলকে একসাথে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা গ্রহণযোগ্য নির্বাচন। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম যে আন্দোলন ছিল, যদি শেখ হাসিনা বিহীন নির্বাচন হয়, তাহলে বুঝতে হবে ওই আন্দোলনগুলো সব ছিল ভুয়া, ওই আন্দোলনগুলো ছিল মিথ্যা, ওই না আন্দোলনগুলো সততা। কারণ আপনি যদি আন্দোলন করেন যে সকলের গ্রহণযোগ্য অংশগ্রহণের নির্বাচন হতে হবে, আপনার কাছে ক্ষমতায় যাওয়ার পরে কেন সকলের অংশগ্রহণ নির্বাচন হবে না? কারণ আপনি চাইতেন যে আপনিই থাকবেন, অন্যরা থাকবে না। সুতরাং আপনাকে রাখার দায়িত্ব যদি ডক্টর ইউনূসের হয়, আমাকে যদি না রাখার চেষ্টা হয়, তাহলে কিভাবে থাকতে হয় সেই জন্য আমিও সংগ্রাম করব। আর আমার সংগ্রাম টুডে, টুমোরো অথবা যখনই শুরু হবে, সমাজে কিন্তু নৈরাজ্য আরো ব্যাপক বিস্তার লাভ করবে। আসুন, আমরা নৈরাজ্য চাই না, আমরা হাদিদের মৃত্যু চাই না, আমরা কারোর মৃত্যু কামনা করি না। আমরা কামনা করি সুষ্ঠু, সুন্দর, প্রগতিশীল একটি সমাজ, যেই সমাজটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে, আলোমুখী হবে, অন্ধকারমুখী নয়। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই নির্বাচনটি কি আদৌ অনুষ্ঠিত হবে? আর যদি অনুষ্ঠিত হয়ও, এই নির্বাচনে কে জয়লাভ করবে? সেই বিষয় নিয়ে আলাপ করবার আগে অন্য একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তফসিল নিয়ে দেখলাম যে কাল নাকি ঢাকা শহরে একটি ব্যান্ড পার্টির মিছিল হয়েছে। এনসিপির উদ্যোগে তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্যান্ড পার্টির মিছিল বের করেছে। ওখানে ব্যান্ড পার্টিতে যে সদস্যরা ছিল, এর বাইরে হাতে গোনা কয়েকজন টোকাই ছিল, এবং তারা উর্দু বা হিন্দি ভাষায় গান গেয়ে গেয়ে এই স্বাগত জানাচ্ছিল। রাসেল স্কোয়ার থেকে এই তথ্যটি পাঠিয়েছিলেন একজন পথচারী। এদিকে ঢাকা শহরে কালকে রাত্রে কল্পনাতীত সংখ্যক ককটেল ফুটেছে, বিভিন্ন জায়গায় ককটেল ফুটেছে। তো এই ককটেলটা কেন ফুটলো, কারা ফুটালো, সেটি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। কারণ আমি যতদূর জানি যে আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা, বা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করে, তাতে গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে ককটেল ফোটানোর কোনো কারণ নাই, কিন্তু ককটেল ফুটেছে। আরো ইন্টারেস্টিং হলো যে গতকাল এই 16 মাসে মোটামুটি অন্ধ এবং বধির অবস্থায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে মার্কিন সংবাদ সংস্থা রয়টারের সাথে তার একটা সাক্ষাৎকার, এবং সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর ইউনূসের সাথে। গত 7 মাস তার সাথে কোনো যোগাযোগ নেই, তার প্রেস উইং বন্ধ করে দেওয়া হয়েছে। এখন $1 মিলিয়ন প্রশ্ন হলো, যার প্রেস উইং নাই, যিনি গত 16 মাসে আমাদের সামনে তেমন কোনো কথা বলেননি, হঠাৎ করে তিনি কেন তার এই অসন্তোষ প্রকাশ করলেন এবং আগাম তার পদত্যাগের রোডম্যাপটা জানিয়ে রাখলেন যে নির্বাচনের পরে তিনি সরে দাঁড়াবেন? এটা কিসের আলামত? এইভাবে পরিবেশ অশান্ত করার জন্য ককটেল, হঠাৎ করে রাষ্ট্রপতির বিস্ফোরণ, তাও এই ভারত বা বাংলাদেশের কোনো মিডিয়ায় নাই, একেবারে আমেরিকার মিডিয়ায় এই বিস্ফোরণ, এগুলো কিন্তু আমাদের একটু চিন্তিত করে। কি হচ্ছে তাহলে? এদিকে নির্বাচন নিয়ে আমি গতকাল বলেছিলাম যে ডক্টর ইউনূস মোটামুটি কাউকেই পরোয়া করছেন না, তিনি তাড়াহুড়া করে এই নির্বাচনটা সেরে ফেলতে চাচ্ছেন। তিনি অনেকেই বলে থাকেন যে মার্কিন ডিপ স্টেটের সমর্থন নিয়ে তিনি এই যে অবৈধ ক্ষমতা দখল সেটি করেছিলেন, এবং এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে
ডক্টর ইউনূসের কিন্তু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ছিল। হি ইনভেস্টেড এ লট অফ মানি। তিনি সরাসরি ইনভেস্ট করেছে অথবা তিনি টাকা জোগাড় করেছিলেন, এবং বলা যায় যে 72% অর্থ ডক্টর ইউনূসের মাধ্যমে এখানে এসেছিল, মানে সে এই টাকাটা জোগাড় করেছিল। তো এই টোটাল জঙ্গি অভ্যুত্থানের ফিনান্সিয়ালি তার স্টেকটা সবচেয়ে বেশি। তো এখন যখন তিনি গ্যাড়াকলে পড়ছে, তিনি কিন্তু, এবং তার চেলারা বলতো যে 5 বছর ক্ষমতায় থাকবে, 50 বছরও নাকি পাবলিক তারে ক্ষমতায় চায়। তো 5 বছর 50 বছরের এই ক্ষমতা মোহ ত্যাগ করে তিনি হঠাৎ কেন নির্বাচন দিতে বাধ্য হলেন বা নির্বাচন দিলেন? কারণ তিনি পরিস্থিতি বুঝে ফেলেছেন। এখন তিনি চাচ্ছেন যে তার মতো করে তিনি ক্ষমতা থেকে চলে যেতে চান এবং তার পছন্দের কাউকে ক্ষমতায় রেখে যেতে চান। ডক্টর ইউনূস এই গত 16 মাসে যেটা করেছেন, তিনি সবাইকেই হোপ দিয়েছেন। তিনি বিএনপিকে বলেছেন তিনি বিএনপিকে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করবেন। বিএনপির তারেক রহমানের সাথে মিটিং করতে তিনি লন্ডন পর্যন্ত ছুটে গেছেন গত জুন মাসে। তো এখন এদিকে জামাতে ইসলাম এই জঙ্গি আন্দোলনের অন্যতম নেপথ্য শক্তি ছিল, মাঠে যারা কাজ করেছে। বিএনপি কিন্তু আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না। আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বেসিক্যালি জামাত শিবির। এই অভ্যুত্থানটা, এই যে জঙ্গি অভ্যুত্থানটা হিজবুত তাহরীর, জামাত শিবির এরাই করেছে। ইউনূস ওয়াজ মাস্টারমাইন্ড, ওয়াকার ওয়াজ এ মাস্টারমাইন্ড। ওয়াকার একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ছিল। তো সব মিলিয়ে এই যে অবস্থা তৈরি হয়েছে, এখন ইউনূস চাইছে যে সে তার পছন্দের দলকে ক্ষমতাটা দিয়ে চলে যেতে, এবং ইউনূসের পছন্দের দল হলো জামাতে ইসলাম, এবং জামাতে ইসলাম আরো ইসলামপন্থী দলরা মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, তিনিও জামাতে ইসলামকে ক্ষমতায় চান। সুতরাং এখন ইউনূস, সেনা প্রধান মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে জামাতে ইসলামকে কি করে ক্ষমতায় আনা যায়। ইতিমধ্যেই সেনা প্রধান কিংবা তার প্রতিনিধিদের সাথে ডক্টর ইউনূসের প্রতিনিধি, জামাতে ইসলামের প্রতিনিধি, এদের মধ্যে একাধিক মিটিং হয়েছে, এবং ডক্টর ইউনূসের পক্ষে আরো কয়েকজন উপদেষ্টা কাজ করছে, আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান। এরা সবাই মিলে এখন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে জামাতে ইসলামকে ক্ষমতায় আনা যায়। বিএনপিকে তারা এতদিন মূলা ঝুলিয়ে রেখেছে, কিন্তু বিএনপিকে তারা ক্ষমতায় আনবে না। বিএনপিকে রানার আপ করতে পারে আর কি। জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে হলে কি করতে হবে? কারণ জামাতে ইসলাম স্বাভাবিক উপায়ে, স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে না, সেই সম্ভাবনা কিংবা বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। সুতরাং জেনারেল ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে এবং জামাত ইসলামের সাথেও যে মিটিংটা হয়েছে, তাতে হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে, এবং ইলেকশনের আগে আপনারা দেখবেন যে বিএনপির নেতা কর্মীদের ধরপাকড় অনেক আসনেই বেড়ে গেছে। তারা এমন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে এবং এখানে সেনাবাহিনীর এক অংশকে কাজে লাগানো হবে, এবং অলরেডি ডিজিএফআই কে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে জেনারেল ওয়াকার খান, যেন তারা মাঠ পর্যায়ে গিয়ে জামাতের পক্ষে কাজ করে। এদিকে জামাত মাঠ পর্যায়ে যেটা করছে, তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছে। তারা আওয়ামী লীগের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জামাতকে ভোট দিতে বলছে, এবং তারা থ্রেট করছে যে হয় জেলে থাকবা, নাহলে ভোট দিতে যাইতে হবে এবং জামাতকে ভোট দিতে হবে। জামাত আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে যে তারা মানে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন তারা ফোর্স করবে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তো এই হলো, জামাত মোটামুটি ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে, এবং তাদের সাথে রয়েছে প্রশাসন, তাদের সাথে রয়েছে ডক্টর ইউনূস, এবং তাদের সাথে রয়েছে সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকার খান। তাহলে বিএনপির কি হবে? বিএনপি যে শুধু রানার আপ হবে তাই না, বিএনপির তারা কিছু হেভি ওয়েট ক্যান্ডিডেটকে টার্গেট করেছে, তাদের কোনো অবস্থায় জিততে দেবে না। তার মধ্যে রয়েছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নেতা সালাউদ্দিন আহমেদ, এবং মির্জা আব্বাসকেও তারা টার্গেট করেছে। তারা মির্জা আব্বাসকে জিততে দেবে না, কিন্তু মির্জা আব্বাস যেহেতু ঢাকা শহরের একটি আসন থেকে নির্বাচন করবে, এবং ঢাকা শহরে যদি বেশি ম্যানিপুলেশন করতে চায় তাহলে সেটা মিডিয়া এবং অন্যান্য সবার চোখে পড়বে। এই কারণে মির্জা আব্বাসের আসলে 50-50 অবস্থান। মির্জা আব্বাস যদি নিজের হ্যাডাম দিয়ে জিততে পারে তাহলে জিততে পারে, কিন্তু মির্জা ফখরুল এবং সালাউদ্দিনকে তারা জিততে দেবেন না। মির্জা
ফখরুল যদিও রাজাকারের বাচ্চা এবং তিনি অনেক সময় জামাত ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু মির্জা ফখরুলের আবার একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, একটা ভুয়া সার্টিফিকেট তিনি জোগাড় করে রেখেছিলেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধে তিনি কলকাতায় ঘোরাঘুরি করছেন, রণাঙ্গনে তো জানিনি, মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো কাজেই থাকেননি, তারপরেও তিনি ক্ষমতার অপব্যবহার করে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জোগাড় করেছেন। এই কারণে মির্জা ফখরুলকে তারা জিততে দেবেন না। এই বাস্তবতায় ডক্টর ইউনূস সব গুছিয়ে এনেছেন বলে মনে করছেন, কিন্তু আদৌ কি নির্বাচন হবে কিনা, ডক্টর ইউনূস শেষ সময়ে মানে সেফ এক্সিট নেওয়ার জন্য একটা নির্বাচন করে পছন্দের দলকে ক্ষমতা দিয়ে যেতে পারবেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। এবং সেটি নিয়ে যেহেতু ইউটিউবে কথা বলছি, গ্রাজুয়ালি বলবো, সব সত্য সব সময় বলা যায় না, এটা একটা ইউটিউবের সমস্যা। তবে আমার এই গতকাল থেকে একটা গানের কথা খুব মনে পড়ছে, সেই কলিটা হলো যে, ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর রাতে, আধার রাতে যে ফুল ফোটে সেটা ধুলোয় ঝরে যায় ভোরবেলাতে। পরের লাইনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিংবা কোন গান এটা আপনাদের জন্য কুইজ রইল প্রিয় দর্শক। বলুন তো এটা নজরুল ইসলামের কোন গানের লাইন বললাম? এবং আমার মনে হয় যে এই দুটো লাইন শেষমেশ ডক্টর ইউনূসকেও গাইতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।